নমস্কার। আজকের আলোচনা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড নিয়ে। মানে এমন একটা ফান্ড যা চেষ্টা করে রিটার্ন আর ঝুঁকির মধ্যে একটা ব্যালেন্স রাখার। হ্যাঁ, ঠিক। একদিকে মুনাফা, অন্যদিকে ঝুঁকিটাও যতটা সম্ভব কম রাখা। আমরা জীবন কৃষ্ণদের বিশ্লেষণকে ভিত্তি করে বোঝার চেষ্টা করব এই ফান্ডগুলো ঠিক কিভাবে কাজ করে। কাদের জন্য ভালো এগুলো? হ্যাঁ, আর ভারতে এর চল কতটা বা কেন, চলুন শুরু করা যাক। তো একদম সহজে বললে এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ড জিনিসটা কি? আচ্ছা। এটা তো এক ধরনের মিউচুয়াল ফান্ড, যেখানে বেশিরভাগ টাকায়, ধরুন ৭৫ থেকে ৯০% যায় ডেপ্ট বা ঋণপত্রে, বন্ড বা এ ধরনের জিনিসে। একদম কম ঝুঁকির জায়গায়। আর বাকি সামান্য অংশ ১০ থেকে ২৫% সেটা ইকুইটি বা শেয়ার বাজারে। আইডিয়াটা হলো ডেপ্ট দিয়ে স্থিরতা আনা। আর ইকুইটি দিয়ে একটুখানি লাভের আশা রাখা। ঠিক। হ্যাঁ, ফান্ড ম্যানেজাররা ঠিক এই কাজটাই করেন। টাকাটাকে মূলত দুটো ভাগে ভাগ করে দেন। বড় অংশটা যায় ডেপ্ট বা ফিক্সড ইনকাম দিকে, যা থেকে একটা মোটামুটি পাকা আয় আসে। হুম। আর ওই যে ছোট অংশটা, ওটা ইকুইটিতে যায়, যাতে শেয়ার বাজার যখন তেজি থাকে তখন সেখান থেকেও কিছু লাভ ওঠানো যায়। যেমন একটা উদাহরণ দিলে হয়তো। ধরুন ৮০% ডেপ্ট আর ২০% ইকুইটি। এই মিশ্রণটা কি করে, বাজার যখন খুব পড়ে যায় তখন এই ৮০% ডেপ্ট অংশটা মূলধনকে অনেকটা বাঁচিয়ে দেয়। ক্ষতির ধাক্কাটা কম লাগে। এক্স্যাক্টলি। আবার লম্বা সময়ে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের থেকে বেশ খানিকটা বেশি রিটার্নও দিতে পারে। খুব বেশি ঝাঁকুনি সইতে হয় না। কম ঝাঁকুনি, এটা শুনতে বেশ ভালো লাগছে। তাহলে সুবিধাগুলো যদি দেখি, এক, তো ঝুঁকি কম, বিশেষ করে যারা শুধু শেয়ারে টাকা রাখেন তাদের তুলনায় তো বটেই। অবশ্যই। ডেপ্ট থেকে একটা নিয়মিত আয়ের সম্ভাবনা, আর প্রয়োজনে টাকা তোলার সুবিধে লিকুইডিটি। হ্যাঁ, লিকুইডিটি একটা বড় ব্যাপার। কিন্তু এই যে বললেন ডাউনসাইড প্রোটেকশন, বাজার পড়লে কম ক্ষতি, এটা বাস্তবে কতটা ভরসাযোগ্য? দেখুন, এটা বেশ কার্যকর, কারণ বেশিরভাগটাই তো ডেপ্টে, যা শেয়ার বাজারের মতো অত লাফায় না। আচ্ছা। তাই বাজার যদি 20% পড়েও যায়, এই ফান্ডে তার আসর অনেক কম হবে। শূন্য ঝুঁকি বলা যায় না, কিন্তু ধাক্কাটা অনেকটাই সামলে নেওয়া যায়। হুম। আর একটা বিষয়, ট্যাক্সের দিকটাও দেখতে হবে। ৩ বছরের বেশি সময় ধরে রাখলে এই ডেপ্ট ইকুইটির মিশ্রণের জন্য ট্যাক্সের কিছু সুবিধাও মেলে। ও আচ্ছা, এটা তো ফিক্সড ডিপোজিটের থেকে আলাদা সুবিধা। হ্যাঁ, তাই যারা এফডির সুদে ঠিক খুশি নন, আবার শেয়ার বাজারে ঝুঁকি নিতেও ভয় পান, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ বিকল্প, একটা মাঝখানের রাস্তা আর কি। বোঝা গেল। তাহলে যদি কেউ ভাবেন এই ফান্ডে টাকা রাখবেন, কতদিনের জন্য রাখাটা বুদ্ধিমানের কাজ হবে? শর্ট টার্ম না লং টার্ম? দেখুন, যেহেতু ইকুইটির একটা টাচ আছে, তাই অল্প সময়ের বাজারের ওঠানামা এড়ানো যায় না। ঠিক। আবার ডেপ্ট অংশ থেকেও ভালো রিটার্ন পেতে একটু সময় তো দিতেই হবে। তাই সাধারণভাবে আমরা বলি অন্তত ৩ থেকে ৫ বছর। ৩ থেকে ৫ বছর। হ্যাঁ, এই সময়ের মধ্যে ডেট আর ইকুইটি দুটো মিলিয়ে একটা সুস্থির গড় রিটার্ন আসার সম্ভাবনা বাড়ে। আর যদি ৫ বছর বা তার বেশি সময় দেয়া যায়, তাহলে তো ফল আরও ভালো হতে পারে। আচ্ছা, তাহলে এটা কাদের জন্য সবচেয়ে উপযুক্ত? ধরুন একজন খুব তরুণ বিনিয়োগকারী বা একজন যিনি অবসরের দোরগোড়ায়, সবার জন্য কি এটা একইভাবে কাজ করবে? মূলত যারা একটু সেফ খেলতে চান, যেমন ধরুন যারা এই প্রথম মিউচুয়াল ফান্ডে আসছেন, নতুনদের জন্য? হ্যাঁ, তাদের জন্য ভালো শুরু হতে পারে। বা ধরুন সিনিয়র সিটিজেনরা, যারা মূলধন খোয়ানোর ভয় পান কিন্তু এফডির থেকে একটু বেশি কিছু চাইছেন, প্রবীণ নাগরিকরা? তাদের জন্য এটা বেশ ভালো। আবার যাদের একটা নির্দিষ্ট গোল আছে, ধরুন ৩-৫ বছর বা তার বেশি পরে টাকাটা লাগবে, তারাও ভাবতে পারেন। কিন্তু যারা খুব তাড়াতাড়ি বড়লোক হতে চান, অ্যাগ্রেসিভ গ্রোথ খুঁজছেন? না, তাদের জন্য এটা হয়তো ঠিক নয়। এখানে মূল ফোকাসটা হলো সুরক্ষা আর স্থিতিশীলতা, তার সাথে হালকা গ্রোথ। খুব বেশি অ্যাগ্রেসিভ রিটার্ন এখানে আশা করা ঠিক না। এবার একটু ভারতের বাজারের দিকে যদি তাকাই, এখানে তো প্রচুর মানুষ আছেন যারা শেয়ার বাজারে ঝুঁকি নিতে চান না। একদমই তাই, ভয় পান। আবার ব্যাংকের ওই ৬-৭% সুদেও ঠিক পোষায় না। এই পরিস্থিতিতে এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের জায়গাটা কোথায়? দেখুন, ঠিক এই কারণটার জন্যই ভারতের এর প্রাসঙ্গিকতা খুব বেশি। এখানকার বেশিরভাগ বিনিয়োগকারী চান টাকাটা সুরক্ষিত থাকুক, আবার একটু বাড়ুকও। দুটোই একসাথে। হ্যাঁ, একটা ব্যালেন্স।
কনজারভেটিভ হাইব্রিড ফান্ড ঠিক সেই ব্যালেন্সটাই অফার করে, ডেপ্ট দিয়ে সুরক্ষা আর ইকুইটি দিয়ে গ্রোথের সুযোগ। মানে বাজারের বৃদ্ধিটাও মিস করতে চান না। ঠিক। আর যদি লম্বা সময় ডেটা দেখেন, এই ফান্ডগুলো প্রায়শই ফিক্সড ডিপোজিটের থেকে ভালো রিটার্ন দিয়েছে, হয়তো ৮-৯% বা তার কাছাকাছি। কিন্তু একেবারে ইকুইটি ফান্ডের মতো ঝুঁকিও নিতে হয়নি। না, অতটা ঝুঁকি নিতে হয়নি। বাজার যখন খুব খারাপ করেছে তখন মূলধন বাঁচানোর ক্ষেত্রেও এর ট্র্যাক রেকর্ড ভালো, তাই ভারতীয় মানসিকতার সাথে এটা বেশ খাপ খায়। বাঁধার চেষ্টা। একদম। সুরক্ষা একদিকে, আর অন্যদিকে নিয়ন্ত্রিতভাবে একটু বৃদ্ধির সুযোগ। ঠিক। শেষে একটা কথা শুধু ভাবার জন্য যোগ করি। আমরা তো দেখলাম এটা সুরক্ষা আর বৃদ্ধির একটা মিশ্রণ, কিন্তু আসল প্রশ্নটা হলো নিজের ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি, লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এই সব কিছুর নিরিখে এই মিশ্রণটা কি আপনার জন্য সঠিক? এটা খুব জরুরি প্রশ্ন। মানে ফিক্সড ইনকামের থেকে ওই যে সামান্য বেশি রিটার্নের আশা, তার জন্য যেটুকু ইকুইটির ঝুঁকি নেওয়া হচ্ছে, সেটা কি আপনার সামগ্রিক পরিকল্পনার সাথে যাচ্ছে? এই উত্তরটা কিন্তু নিজেকেই খুঁজে নিতে হবে।